Welcome to LA Online Education, the key of success. এর আগের সপ্তাহে আমি তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ বিদ্রোহ এই চ্যাপ্টার থেকে কিছু আলোচনা করেছিলাম। আজকে খুবই গুরুত্বপূর্ণ যে একটা প্রশ্ন আমি আলোচনা করব, দুটি প্রশ্ন। তো আজকের প্রথম সেই যে প্রশ্নটি 4 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব। মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আলোচনা করব যে মুন্ডা বিদ্রোহের, তাহলে পয়েন্ট পয়েন্ট করে উল্লেখ করা হবে। ভূমিকা 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে যে কয়েকটি কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল? তাহলে মুন্ডা একটা উপজাতি সম্প্রদায়। ওরা এই উপজাতি সম্প্রদায়েরা এরা ছোটনাগপুর অঞ্চলে বসবাস করত। সেই ছোটনাগপুর অঞ্চলে বসবাস করার ফলে সেখানে তারা অনাবাদি জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করে সুখে শান্তিতে তারা জীবনযাপন করছিল। কিন্তু সেখানে ইংরেজ বহিরাগত মহাজন এরা প্রবেশ করে মুন্ডাদের জনজীবনে তারা অশান্তির বীজ নিয়ে আসে, যারই পরিণতিতে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে এই মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের সময়ে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এবার মুন্ডা বিদ্রোহের কারণ পয়েন্টটা থাকবে বিদ্রোহের কারণ। এই বিদ্রোহের কারণ 1 নাম্বার, এই 1, 2 করে উল্লেখ করতে হবে। জমির উপর প্রথম পয়েন্ট হচ্ছে জমির উপর অধিকার হারানো। মুন্ডারা এই ছোটনাগপুর অঞ্চলে তারা যে কৃষি জমিতে চাষ করে সহজ সরল ভাবে জীবনযাপন করছিল। ব্রিটিশ শাসন সেখানে কায়েম হওয়ার ফলে মুন্ডাদের জমির ওপর চাষ করার যে অধিকার ছিল সেই অধিকার তারা হারায়। ফলে কি হয়েছিল, ইংরেজরা মুন্ডাদের কাছ থেকে জমি জমা কেড়ে নিয়ে যখন জমিদারদের হাতে তাদের দিয়ে দেয়, মুন্ডারা বাধ্য হয়ে কৃষি জমির উপর থেকে অধিকার হারানোর ফলে তারা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। ঠিক আছে, জমির ওপর অধিকার মুন্ডারা হারিয়েছিল বলে তারা বিদ্রোহের পথ বেছে নেয়। 2 নম্বর, খুঁতকাঠি প্রথার অবসান। মুন্ডা বিদ্রোহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল এই খুঁতকাঠি প্রথার অবসান। খুঁতকাঠি বলতে বোঝায় মুন্ডাতার জমির ওপর যৌথ মালিকানা। মুন্ডারা দীর্ঘদিন ধরে তাদের প্রচলিত ব্যবস্থায় যে সমস্ত জমি ছিল তারা একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে তারা চাষাবাদ করত, জমির ওপর তাদের যৌথ মালিকানা ছিল। কিন্তু ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় আসে, এই খুঁতকাঠি প্রথা অর্থাৎ মুন্ডাদের জমির যৌথ অধিকার এর অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানায় যখন জমি দিয়ে দেয় ব্রিটিশ সরকার,
তখন মুন্ডারা এই খুঁতকাটি প্রথার অবসানের জন্য তারা বিদ্রোহী হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট, নতুন আইন বিধি। মুন্ডা অধ্যুষিত অঞ্চলে দীর্ঘদিন ধরে মুন্ডাদের নিজস্ব সমাজ, নিজস্ব আইন সেখানে বলবৎ ছিল। সেই অঞ্চলে যখন ব্রিটিশ অর্থাৎ মুন্ডা অধ্যুষিত অঞ্চলে ব্রিটিশ সরকার সেখানে তাদের আইন বলবৎ করলে মুন্ডাদের নিজস্ব আইন বিধি ভেঙে যায়, যার ফলে মুন্ডারা ক্ষিপ্ত হয়ে ওঠে। 4 নম্বর, ধর্মান্তরিতকরণ। মুন্ডা বিদ্রোহের অন্যতম একটি কারণ হচ্ছে এই ধর্মান্তরিতকরণ। কারণ প্রত্যেকটা উপজাতিদের নিজস্ব একটা ধর্ম সেখানে থাকে, সেই প্রচলিত ধর্ম সমাজ তাদের যে নিয়ম কানুনের মধ্যে তারা আবদ্ধ থাকে। এই মুন্ডা অধ্যুষিত অঞ্চলে যখন খ্রিস্টান মিশনারিরা প্রবেশ করে জোর করে মুন্ডাদের এই খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করলে মুন্ডাদের প্রচলিত ধর্মে আঘাত আসে, যার ফলে মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। বেকার শ্রম। মুন্ডারা অর্থাৎ মুন্ডা অধ্যুষিত অঞ্চলে যখন জমিদার মহাজন যখন ইংরেজ কর্মচারীরা প্রবেশ করে তারা সেখানে নিজেদের স্বার্থের তাগিদে জমিদাররা কি করত, মুন্ডা উপজাতিদেরকে, মুন্ডা উপজাতিরা তাদের জমিতে পরিশ্রম করত, সেই পরিশ্রমে তাদের পারিশ্রমিক দেওয়া হতো না, তাদেরকে বেগার খাটানো হতো। এই প্রথাটাকে বলা হয় বেগারি প্রথা। এই প্রথাটার নাম হচ্ছে বেগারি প্রথা। এই বেগারি প্রথাটা মুন্ডাদের জোর করে পরিশ্রম করিয়ে নিয়ে তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হতো না, বেগার কাটিয়ে নেওয়া হতো, যার ফলে মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। এরপর আসছে বিরসা মুন্ডার ভূমিকা। বিরসা মুন্ডার ভূমিকা। বিরসা মুন্ডা প্রথম দিকে ধর্মীয় মতে বিশ্বাসী থেকেও, অর্থাৎ এই মুন্ডারা সিংবঙ্গা অর্থাৎ তারা সূর্য দেবতার উপাস্য তাদের দেবতা ছিল। এই বিরসা মুন্ডা পরবর্তীকালে সমস্ত উপজাতি অর্থাৎ মুন্ডাদের একত্রিত করে তারা ব্রিটিশ শাসন, জমিদার মহাজনদের বিরুদ্ধে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে সকলকে একত্রিত করে স্বাধীন মুন্ডা রাজ্য গঠনের জন্য তারা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। এই হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ। ঠিক আছে, তাহলে মুন্ডা বিদ্রোহের কারণ। এইবার আমি যে প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব। যদিও মুন্ডা বিদ্রোহ ব্রিটিশ সরকার কঠোর হাতে দমন করেছিল, মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যর্থতার পর্যবসিত হলেও মুন্ডা বিদ্রোহের কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল, সেই গুরুত্বগুলো এখন আলোচনা করা হচ্ছে। মুন্ডা বিদ্রোহের গুরুত্ব এবার কি কি? 1 নম্বর, মুন্ডাদের অধিকার প্রতিষ্ঠা। অর্থাৎ মুন্ডারা যে জমির ওপর অধিকার হারিয়েছিল, সেই জমির অধিকার হারানোর পর মুন্ডা
অর্থাৎ মুন্ডার উপজাতি, মুন্ডা কৃষকরা উপজাতি সম্প্রদায় যখন একত্রিত হয়ে বিদ্রোহ করেছিল, ব্রিটিশ সরকার বাধ্য হয়ে জমির ওপর মুন্ডাদের অধিকার দিতে বাধ্য হয়। খুঁতকাঠি প্রথা স্বীকার, অর্থাৎ মুন্ডাদের যে খুঁতকাঠি অর্থাৎ জমির ওপর মুন্ডাদের যে যৌথ মালিকানা ছিল, সেই যৌথ মালিকানা সেই জমির ওপর যৌথ মালিকানাকে অস্বীকৃতি দিয়ে যে মুন্ডাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ব্রিটিশ সরকার বাধ্য হয়ে সেই খুঁতকাঠি প্রথাকে স্বীকার করে নেয়। অর্থাৎ জমির ওপর মুন্ডাদের যৌথ মালিকানা স্বীকৃত হয়েছিল এই মুন্ডা বিদ্রোহের ফলাফল স্বরূপ। সচেতন বৃদ্ধি, বিরসা মুন্ডার নেতৃত্বে সমগ্র মুন্ডা উপজাতি যখন বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহ বিরসা মুন্ডার একনিষ্ঠ প্রয়াসের ফলে মুন্ডা উপজাতি সম্প্রদায় তারা অনেক বেশি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা নিজেরা সচেতন হয়েছিল নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। 4 নম্বর হচ্ছে মিশনারিদের প্রবেশ নিষেধ। এতদিন খ্রিস্টান মিশনারিরা মুন্ডা অধ্যুষিত অঞ্চলে প্রবেশ করে যে খ্রিস্টান ধর্ম দীক্ষিত করার যে চেষ্টা করেছিলেন, এই মুন্ডা বিদ্রোহের পরিপ্রেক্ষিতে পরিষ্কার হয়ে গিয়েছিল যে মুন্ডা অঞ্চলে কোনো খ্রিস্টান মিশনারিরা প্রবেশ করতে পারবে না এবং কোনোভাবে মুন্ডা উপজাতিদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করবে না, এইটা স্থির হয়। বেতবেগারি প্রথার অবসান, মুন্ডা বিদ্রোহের পরিপ্রেক্ষিতে স্থির হয়েছিল, অর্থাৎ মুন্ডাদের জমিদাররা বা মহাজনরা কিংবা ইংরেজ কর্মচারীরা তাদেরকে পরিশ্রম করিয়ে নিয়ে কোনোভাবে পারিশ্রমিক দেবে না, এটা এই প্রথাটার অবসান ঘটে। অর্থাৎ বেগার শ্রম দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এ হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ এবং গুরুত্ব। ঠিক আছে, ব্যাস এই প্রশ্নটা তাহলে 4 নম্বরের প্রশ্ন। যদি মুন্ডা বিদ্রোহের কারণ লিখতে বলে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র কারণ লিখতে হবে, গুরুত্ব লেখার প্রয়োজন নেই। যদি কারণ ও গুরুত্ব লেখা থাকে তাহলে পয়েন্ট করে পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করে লিখতে হবে, নচেত পয়েন্টের উপর ভিত্তি করে নাম্বারটা ক্যারি করে। তাহলে অবশ্যই এটাকে তোমার কারণগুলো পয়েন্ট আউট করবে এবং গুরুত্ব চাইলে গুরুত্ব দেবে, গুরুত্ব না চাইলে লিখবে না। ঠিক আছে, যেটা 2021-এ খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নটা অর্থাৎ নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এটা এই বছর অর্থাৎ 2021-এর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নের মান এটা নীল বিদ্রোহের কারণ যদি থাকে 5, বৈশিষ্ট্য যদি থাকে 3 নম্বর দিতে পারে, কিংবা কারণের ক্ষেত্রে 5, গুরুত্বের ক্ষেত্রে 3 নম্বর। অর্থাৎ এই 3টে প্রশ্ন মিলিয়ে 2টো প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব দিতে পারে। তাহলে প্রশ্নের পাঠ থাকবে 5 + 3, এইটা ভাগটা থাকবে। তাহলে এবার পয়েন্ট করে ব্যাখ্যা করতে হবে, অবশ্যই তোমাদের লিখতে হবে। যেমন পরীক্ষায় লিখবে 1859-60 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে কটি কৃষক আন্দোলন ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ এটি একটি কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ ঘটেছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে। কোন একটি বিদ্রোহ একটি বা দুটি কারণের সমন্বয়ে ঘটে না, সেখানে একাধিক কারণ থাকে।
সেই কারণগুলি তোমাদের একটি একটি করে আমি ব্যাখ্যা করছি। প্রথম কারণ, নীল বিদ্রোহের কারণ। এক নম্বর, দাদন প্রথা। এই দাদন কথাটির অর্থ হচ্ছে অগ্রিম টাকা। নীলকর সাহেবরা কি করত? চাষিদেরকে নীল চাষ করানোর জন্য বিঘা প্রতি 2 টাকা করে দাদন দিত। আর এই দাদনের কবলে একবার যদি চাষি পড়ে যেত, সেই হাত থেকে তারা কোনোদিন নিষ্কৃতি পেত না। এই দাদারা অনেক সময় এই অগ্রিম টাকা পরিশোধ করতে চাইলেও নীলকর সাহেবরা নিতেন না। এই দাদনের কবজায় ফেলে নীলকর সাহেবরা জোর করে কৃষকদেরকে নীল চাষ করাতো। এই দাদন প্রথা নীল বিদ্রোহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। 2 নম্বর হচ্ছে লোকসান, অর্থাৎ নীল চাষ করতে গিয়ে কৃষকরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এই নীলের পরিবর্তে যদি তারা ধান বা অন্য কোনো ফসল তারা চাষ করত, তারা লাভের পরিমাণটা অনেকটাই বেশি ছিল। দেখা গেছে এই চাষিরা যখন অর্থাৎ নীল চাষ করতে গিয়ে তারা যে পরিমাণ লাভ পেত, সেখানে ধান চাষ করে বেশি পরিমাণ লাভ করত। 1 বিঘা জমিতে চাষি যদি ধান চাষ করত, সেখানে লাভ পেত 7.5 টাকা বিঘা প্রতি। সেই জায়গায় যদি নীল চাষ করত, তারা লাভ পেত 2.5 টাকা। অতএব লাভের পরিমাণ অনেকটাই বেশি ছিল নীল চাষের পরিবর্তে অন্য ফসল চাষ করলে। তাহলে ক্রমাগত নীলকর সাহেবরা জোর করে চাষিদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষ করানোর ফলে চাষিরা দিনের পর দিন তারা লোকসান হতে হতে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়লে তারা বাধ্য হয়ে বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। 3 নম্বর, প্রতারণা। নীলকর সাহেব এবং মহাজনরা কি করত? এই কৃষকদেরকে যে পরিমাণ সুদ দিত টাকা, সেই সুদটা অনেকটা বেশি করে চাষিদের কাছ থেকে নিয়ে নিত। তাছাড়া নীলটা কি করতো? ওই চাষি নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য করায় তাদেরকে ঠকাতো, দামে হেরফের করে চাষিদেরকে ঠকাতো। এইভাবে নীলকর সাহেব এবং মহাজনরা প্রতিনিয়ত চাষিদেরকে প্রতারণা করায় তারা শেষ কি হলো? ক্ষিপ্ত হয়ে গেছিল। এই প্রতারণা নীল বিদ্রোহের একটি অন্যতম কারণ। 4 নম্বর, পঞ্চম আইন। 1830 খ্রিস্টাব্দে বেন্টিং, 1830 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি পঞ্চম আইন জারি করেছিলেন। এই আইনের মারপ্যাচে বলা হয়েছিল যে যদি কোনো কৃষক নীল চাষ করতে অনিচ্ছুক থাকে, তাহলে সেই চাষির বিরুদ্ধে কি করা হতো? ফৌজদারি মামলা জুড়ে দেওয়া হতো। তাহলে এই পঞ্চম আইনের বিরুদ্ধে চাষিরা বাধ্য হয়ে বিদ্রোহের পথ বেছে নেয়। এরপর কি কারণ?
নীলকর সাহেবদের অত্যাচার। যদি কৃষকরা নীল চাষ না করত, নীলকর সাহেবরা জোর করে অত্যাচার করে লাঠিয়াল বাহিনী দিয়ে তাদেরকে চাষ করাতো। শুধু তাই নয়, এই নীলকর সাহেবরা তাদের পরিবার অর্থাৎ বাড়ির মহিলাদের, মেয়েদের উপর নানাভাবে অত্যাচার করতো। তাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু থাকতো সব কেড়ে নিত নীলকর সাহেবরা। এইভাবে দিনের পর দিন চাষিদের উপর অত্যাচার জুলুম করার ফলে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা একজোট হয়ে বিদ্রোহের পথ বেছে নেয়। বিদ্রোহের সূচনা। এইভাবে একাধিক কারণের সমন্বয়ে কৃষকদের অবস্থা যখন শোচনীয় হয়ে পড়ে, 1859 খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ দেখা দিয়েছিল বাংলার নদিয়ার চৌগাছা গ্রামে। বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষকেরা একজোট হয়ে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে তারা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। এই হচ্ছে নীল বিদ্রোহের কারণ। এই অর্থাৎ উপরিক্ত এই পয়েন্টগুলো উল্লেখ করে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ব্যাখ্যা করতে হবে। নীল বিদ্রোহের সূচনা পর্যন্ত গেল। এবার আসবো নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। 1 নম্বর, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য অর্থাৎ ভারতবর্ষে যে কটি বিদ্রোহ ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য নীল বিদ্রোহ এবং নীল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল কৃষকরা একজোট হয়ে এটা বিদ্রোহ করেছিল, যার জন্য একে কৃষক বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহ নদিয়ার চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে গঠিত হলেও অচিরেই এই বিদ্রোহ বাংলার পাবনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তার জন্য নীল বিদ্রোহকে বলা হয় কৃষক বিদ্রোহ। দু নম্বর হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচার। নীল বিদ্রোহের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে না নীলকর সাহেবদের অত্যাচার। এই নীল বিদ্রোহে কেবলমাত্র অর্থাৎ আমরা এর আগে যখন সাঁওতাল বিদ্রোহ আলোচনা করেছিলাম, সেই সাঁওতাল বিদ্রোহে সেখানে কি কাদের বিরুদ্ধে বিদ্রোহ ছিল? সেখানে জমিদার, সেখানে মহাজন, সেখানে ইংরেজ কর্মচারী, তাদের বিরুদ্ধে একজোট হয়ে উপজাতিরা বিদ্রোহ করেছিল। এখানে এই কেবলমাত্র নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী বারবার বিরচিত হয়েছে, বারবার বর্ণনা করা হয়েছে। তাই এই বিদ্রোহটা ছিল কেবলমাত্র কৃষকরা একজোট হয়ে নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বলে এটাকে নীলকর সাহেবদের বিদ্রোহ বলা হয়। নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহটা ঘটেছিল। জমিদার শ্রেণীর সমর্থন। অর্থাৎ নীল বিদ্রোহটা কৃষকেরা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তারা কিন্তু বিদ্রোহ করেনি। তাছাড়া নীল বিদ্রোহে
বেশিরভাগ জমিদাররা অর্থাৎ একাংশ একাংশ তারা কৃষকদের অর্থাৎ ইংরেজ নীলকর সাহেবদেরকে সমর্থন করেছিল, আর বেশিরভাগ জমিদাররা কৃষকদের এই আন্দোলনের পক্ষেই তারা সমর্থন দিয়েছিল, যার জন্য এই নীল বিদ্রোহকে জমিদার শ্রেণীর সমর্থন বলা যায়। যেমন সাধুহাটির এই সাধুহাটির মহিনাথ আচার্য, চণ্ডীপুরের শ্রীহরি রায়, এই সমস্ত জমিদাররা কৃষকদেরকে সমর্থন করেছিল বলে এই বিদ্রোহকে জমিদার শ্রেণীর সমর্থন বলা যায়। 4 নম্বর হচ্ছে বুদ্ধিজীবীদের সমর্থন। নীল বিদ্রোহে এই বুদ্ধিজীবী সম্প্রদায় নীল বিদ্রোহ তথা কৃষকদেরকে সমর্থন করেছিল। আমরা এই বুদ্ধিজীবীদের মধ্যে পাবো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্য দিয়ে নীল বিদ্রোহে কৃষকদেরকে সমর্থন করেছিলেন। সেখানে আমরা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, এই সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায় তারা নীল বিদ্রোহে কৃষকদেরকে সমর্থন করেছিল। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনার মধ্য দিয়ে নীলকর সাহেবের অত্যাচারের কাহিনী জনসম্মুখে তারা পরিষ্কার তারা দেখিয়েছিলেন, যার জন্য এই নীল বিদ্রোহকে বুদ্ধিজীবীদের সমর্থন হিসাবে বলা হয়। 5 নম্বর হিন্দু মুসলিম ঐক্য, অর্থাৎ এর আগে যে কটা উপজাতি বিদ্রোহ ছিল সেখানে কেবলমাত্র উপজাতি বা সাঁওতালরা সেখানে সংগঠিত করেছিল বিদ্রোহগুলো। এই নীল বিদ্রোহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান একত্রিত হয়ে এই একজোট হয়ে অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যার জন্য নীল বিদ্রোহকে হিন্দু মুসলিম ঐক্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই হচ্ছে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই 5টা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে একটু করে। এইবার আসবো নীল বিদ্রোহের গুরুত্ব। নীল বিদ্রোহের গুরুত্ব। 1 নম্বর, নীল কমিশন গঠন। 1860 খ্রিস্টাব্দে এই নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কৃষকদের একচেটিয়া আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে নীল কমিশন গঠন করেছিল। সেই নীল কমিশন গঠন হওয়ার পরে ঠিক হয়েছিল যে 1 বিঘা জমির 3 কাঠা জমিতে চাষিরা নীল চাষ করবে, বাকি তারা নীল চাষ সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন হয়ে পড়েছিল। নীল কমিশন গঠন হওয়ার পরে মাত্র 1 বিঘা জমিতে নীলকর সাহেবরা জোর করে তাদেরকে নীল চাষ করাতে পারত না। দু নম্বর, মধ্যবিত্ত শ্রেণী জাগরণ। এর আগে 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহে
বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছিল যে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় ব্রিটিশ সরকারকে সহযোগিতা করেছিল, কিন্তু 1859-60 খ্রিস্টাব্দে মধ্যবিত্ত শ্রেণী নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে তারা কি করেছিল, কৃষকদেরকে সমর্থন করায় নীল অর্থাৎ এই নীল বিদ্রোহ অনেকটা কৃষকদের পক্ষে গিয়েছিল, যার জন্য নীল বিদ্রোহের ফলে মধ্যবিত্ত শ্রেণী তাদের মধ্যে জাগরণ ঘটে এবং ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন তারা মানুষকে দেখাতে পারে। 3 নম্বর, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ এই নির্বিদ্রোহে যখন একজোট হয়ে যেখানে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, ফরু সর্দার, মেঘাই সর্দার, দিনু মন্ডল, রফিক মল্লিক এই একত্রিত হয়ে অর্থাৎ হিন্দু মুসলমান একজোট হয়ে তারা অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে যখন তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রদায়গত একটা ঐক্য সৃষ্টি হয়, তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে, যার ফলেই এই নীল বিদ্রোহের ফলেই দেখা গেছে যে হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে ওঠে। 4 নম্বর, প্রথম ধর্মঘট। ভারতবর্ষের ইতিহাসে নীল বিদ্রোহের ফলেই দেখা দিয়েছিল কৃষকদের মধ্যে প্রথম ধর্মঘট অর্থাৎ হরতাল। কৃষকরা কি করলো, অর্থাৎ সেখানে হিন্দু মুসলমান সমস্ত কৃষকরা একজোট হয়ে তারা যখন আন্দোলন করলো, তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো আমরা আর নীল চাষ করব না, যতই অত্যাচার হোক না কেন। নীল চাষের বিরুদ্ধে প্রথম কৃষকরা এই ধর্মঘট করেছিল, যা পরবর্তীকালে ভারতবর্ষের কৃষক এবং শ্রমিকদেরকে বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তারা ধর্মঘট বা হরতাল পালন করত। এই হচ্ছে নীল বিদ্রোহের গুরুত্ব। তাহলে এই নীল বিদ্রোহের টোটাল কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব আমি আলোচনা করলাম। এই প্রশ্নটার প্রত্যেকটা কারণ আলোচনা করেছি, বৈশিষ্ট্যগুলো পয়েন্ট পয়েন্ট করে উল্লেখ করতে হবে এবং গুরুত্বগুলো এই 1-2 নম্বর করে অর্থাৎ পয়েন্ট উল্লেখ করে ব্যাখ্যা করলে নাম্বারটা তোমাদের পক্ষে খুব ক্যারি করবে। তাহলে বোঝা গেল, এই হচ্ছে নীল বিদ্রোহের কারণ এবং এই বছর প্রশ্নটা খুব 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকাল এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।